ওনার বাল্যবন্ধুকে হেমেন সরকারকে উনি চিঠিতেই বলেছিলেন যে মানুষ মানে খুব দুঃখ কষ্টে আছে, তো সেই দুঃখ কষ্ট থেকে মানুষকে স্বাধীনতা দেওয়ার প্রথম জায়গা হচ্ছে ভারত। মানে 100% তোমার সেই কথাগুলো শুনে বা তাদের বয়ানগুলো দেখে বা দলিল দস্তাবেজ দেখে তোমাদের মনে হয়েছে যে এইগুলো একদম অথেন্টিক, যে হ্যাঁ নেতাজি একদম সেনানায়কের ভূমিকায় বাইরে ছিলেন। মুক্তি সূর্য হচ্ছে সুভাষ বসু, শুধু ভারতবর্ষ না, দক্ষিণ পূর্ব এশিয়া মুক্তি সূর্য। এটা আমার কথা না, এটা অনেকেই বলেছে, ইভেন বিশেষ করে চেন বোদা হচ্ছে একদম নামকরা সাংবাদিক চীনের, এবং প্রথম জীবনে উনি মামের সাথে কাজ করতেন। আচ্ছা, তো চেন বোদা একটা জায়গায় বলেছেন যে মাও সেতুং ওনাদেরকে বলেছে যে আমি যখনই কোনো বিপদে পড়ি একজন সুপারম্যান এসে আমাকে বাঁচিয়ে দেয়, সেই সুপারম্যান আর কেউ না, আমাদের নেতাজি। ফ্যান্টম অফ 71 চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, যেটা তোমার পুরো মানে পাকিস্তান আর্মি দ্বারা ঘেরা ছিল, এবং ঘেরা শুধু না, মানে একটা পাতার আওয়াজ পড়লেও ওরা মানে গুলিবর্ষণ চলছে, সেই রকম অতর্কিত হামলা, রাত্রির অন্ধকারে অতর্কিত ছুরি আর AK-47 নিয়ে অতর্কিত হামলা চালায়, পুরো পার্বত্য অঞ্চল ওনাদের হাতে চলে আসে। রাত্রির অন্ধকারে আসলো, মানে ভোরবেলা 4-5 ঘন্টার যুদ্ধের মধ্যে পুরো পার্বত্য অঞ্চল সাফ করে দিল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি ইউটিউব চ্যানেল, আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য একটা নতুন পডকাস্ট নিয়ে আবার হাজির হয়েছি। দেখুন, দুজন ব্যক্তি যারা নেতাজিকে ভালোবাসেন বা নেতাজিকে নিয়ে চর্চা করেন, তাদের জন্য কিন্তু ভৌগোলিক দূরত্বটা কখনো একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে না, এবং ঠিক এক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাদের এই চ্যানেলে আপনারা আগে সুব্রনীল চক্রবর্তীর একটি পডকাস্ট বা একটি ভিডিও দেখেছেন, যেটা কিন্তু আমরা পুরোপুরি রেকর্ড করেছিলাম অনলাইনে, এবং দাদাকে বলেছিলাম যে পরবর্তীকালে সুযোগ হলে সামনাসামনি বসে আমরা অনেক তথ্য জানার চেষ্টা করব, এবং আজকে সেই সুযোগটা এসছে। নমস্কার সুব্রনীল দা। নমস্কার, অসংখ্য ধন্যবাদ ওয়েক আপ উইথ কেডির যারা দর্শক আছে তাদেরকে, কৃষ্ণেন্দুকে, এবং সব থেকে বড় কথা আমি খুব অভিনন্দন জানাই যে কৃষ্ণেন্দু এই কাজটা, এই মহামানবকে নিয়ে এই কাজটা অতি সততার সঙ্গে করে যাচ্ছে, এবং মানে সততা কথাটা উল্লেখ করলাম কারণ এখন এই জায়গায় যারা কাজ করছে অনেকের মধ্যেই এই সততার পরিচয়টা সেইভাবে পাওয়া যাচ্ছে না, কোনো না কোনো ভাবে মানে এস্টাবলিশমেন্টের কাছে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছে, আগেও হিস্ট্রিতেও দেখেছি। তো ও কিন্তু এই কাজটা করে যাচ্ছে, এবং ওর সাথে আমার আগেও যোগাযোগ হয়েছে, আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। দাদা, প্রথমে জিজ্ঞাসা করবো যে তুমি তো কলকাতার বাইরে থাকো এবং এসছো কলকাতায়, তো কেমন আছো এখন? না, আমি আছি, ভালোই আছি, সবই মহাকালের আশীর্বাদ। আচ্ছা, হ্যাঁ, ভালোই আছি, এবং চেষ্টা করছি তোমার আরো কিছু ওনাকে নিয়ে কাজবাজ করার, এবং যেহেতু বাইরে আমি চাকরি সূত্রে থাকি, তো সেই ক্ষেত্রে যতটা বাইরে থেকে করা যায় চেষ্টা করি, কিন্তু একদম পশ্চিমবঙ্গের উপর দাঁড়িয়ে যতটা কাজ করা যায় সেইটা তো বাইরে থেকে সেই এক্সপোজারটা পাওয়া যায় না, তো সেইটা এখন যতদিন আছি আমি চেষ্টা করছি সেটাকে। দাদা, প্রথমে একদম সরাসরি একটা প্রশ্ন তোমায় করবো যে নেতাজির পরবর্তী জীবন অর্থাৎ 1945-এর পরে আমরা কিন্তু যা যা শুনি তার মধ্যে অনেকটাই কিন্তু আমরা ওনাকে ভগবানজি বা মিডিয়ার দেওয়া নাম গুমনামি বাবা এই চরিত্রেই দেখি, কিন্তু 1945-এর পরেও কিন্তু তিনি সেনানায়কের হিসাবে অনেকটাই কাজ করেছেন, এবং অনেকে বলেছেন যে তাকে দেখেছেন, কেউ বিভিন্ন দেশে দেখেছেন, কেউ রাশিয়াতে দেখেছেন। তো তোমার রিসার্চ থেকে তুমি একটু বলো যে মানে একদম মানে 100% তোমার সেই কথাগুলো শুনে বা তাদের বয়ানগুলো দেখে বা দলিল দস্তাবেজ দেখে তোমাদের মনে হয়েছে যে এইগুলো একদম অথেন্টিক, যে হ্যাঁ নেতাজি একদম সেনানায়কের ভূমিকায় বাইরে ছিলেন, এবং সেই ঘটনাগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য বলো। হ্যাঁ, সেটা আমি নিশ্চয়ই বলবো। আমার যে বইটা আছে, এই বইটা সুভাষচন্দ্র বসু 1945 পরবর্তী, এখানে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি বলেছি। তবে
যে বিষয়টা তুমি বললে যে শুধু ভারতবর্ষের স্বাধীনতা তো নয়, কারণ ওনার বাল্যবন্ধুকে হেমেন সরকারকে উনি চিঠিতেই বলেছিলেন যে মানুষ মানে খুব দুঃখ কষ্টে আছে, তো সেই দুঃখ কষ্ট থেকে মানুষকে স্বাধীনতা দেওয়ার প্রথম জায়গা হচ্ছে ভারত, আমার দেশ। মানে এখান থেকে তুমি বুঝতে পারবে এটা চিঠিটা অনেক মানে 1920-তে লেখা, না খুব খুব সম্ভবত 28-এ চিঠি। তখন ওই চিঠি থেকেই বোঝা যায় যে ওনার পরবর্তী মানে পথটা কি হতে চলেছে। শুধু কি ভারতবর্ষকে স্বাধীন করে উনি থেমে থাকতে চেয়েছিলেন? না, এবং সেটা মানে ওই আগের চিঠি এবং ওনার পরবর্তী কার্যকলাপ যদি তুমি ম্যাপিং করো তাহলে ব্যাপারটা বোঝা যায়। কারণ এই যে এবার তোমার প্রশ্নে ডিরেক্ট তোমার প্রশ্নে আসি যে উনি মানে ভারতবর্ষের সেনানায়ক ছাড়া আর কোথায় কোথায় সেই জায়গায় ভূমিকাটা পালন করেছেন। দেখো, প্রথমত হচ্ছে যে 1945-এর পরে, হ্যাঁ 1945-এর 18th আগস্ট, তারপরে মোটামুটি ভারতবর্ষে ওনার চ্যাপ্টারটা রাজনৈতিকভাবে বন্ধ করার প্রচেষ্টা শুরু হলো। উনি তখন কিন্তু মানে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সেইগুলো মানে কোথায় কোথায় উনি ছিলেন সবই আমার বইতে স্পষ্টভাবে আমি লিখেছি। মানে এই নিয়ে বিভিন্ন থিওরি আছে বেসিক্যালি। কেউ কেউ বলে যে উনি সাইগনে ছিলেন 21 আগস্ট অব্দি, মাঞ্চুরিয়া হয়ে রাশিয়াতে ঢুকে যান, ঠিক আছে। এবং আবার কেউ কেউ বলে যে হিকারি কিকন বলে যে এটা ছিল, তাদের 3-4 জনকে, হিকারি কিকনের 7 জন সদস্য, মেন সদস্যর মধ্যে নেতাজি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 3-4 জন সদস্যকে রাশিয়া নেতাজি নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং নিজেদের হেফাজত বা অ্যারেস্ট করে, তখনকার কথা অনুযায়ী অ্যারেস্ট করে। তো এই অ্যারেস্ট করার কারণ মানে কিন্তু অ্যারেস্ট করা মানে সেই রকম অ্যারেস্ট করা না, এটা আবার বলে যে রাশিয়া বা স্ট্যালিন নিজের হেফাজতে ওনাকে নেয়ার জন্য বা আলাদা যে তোমার যে অক্ষশক্তির মানে আমেরিকা বা ইংল্যান্ডের তাদের থেকে ইয়ে করার জন্য এটা রাশিয়ায় গিয়ে কিছুদিন উনি থাকে। এবং রাশিয়ায় গিয়ে এবার এই নিয়ে আবার ব্যাপার আছে, রাশিয়ায় উনি ছিলেন, কেউ কেউ বলে যে উনি ভিআইপি প্রিজনার ট্রিটমেন্টে ছিলেন, তবে সেটা বেশি দিন নয়, কারণ কিছুদিন পরেই কৃষ্ণ মেননকে জানায় যে এইরকম ব্যাপার। তো এবং রাশিয়ায় গিয়ে স্ট্যালিন এরকম কথা বলে যে ওনাকে নিয়ে কি করা যেতে পারে, এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, তো এবার পরবর্তী প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে উনি কিন্তু ওই সময় থেকেই আবার এশিয়ান লিবারেশন আর্মির কাজ শুরু করে দেয়। যখন থেকে আইএনএটা ডিজলভ হলো, সো কল ডিজলভ হলো সরকারের খাতায়, আইএনএ কিন্তু প্রপারলি ডিজলভ হয়নি, সো কল ডিজলভ হলো মানে তারপর থেকে উনি এশিয়ান লিবারেশন আর্মির কাজ শুরু করে। এবং এশিয়ান লিবারেশন আর্মিতে কারা কারা ছিল, আইএনএ সোলজাররা তো ছিলই, তাছাড়াও ছিল বার্মা, ফিলিপাইন্স, জাপান, এদের যারাকে এই রাশিয়া ক্যাপচার করে নিয়েছিল, তাদেরকে নিয়ে প্রায় প্রথমে শুরু করে 4 থেকে 5 লাখ লোক নিয়ে পরবর্তীকালে এটা বাড়তে বাড়তে 8-10 লাখে পৌঁছায়। আচ্ছা। আর সেই ওনার এবং এই যে এই আন্দোলনটার প্রথম মানে এশিয়ান লিবারেশন আর্মি বা দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সূর্য হচ্ছে সুভাষ বসু, শুধু ভারতবর্ষ না, দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সূর্য। এই দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়ান লিবারেশন আর্মির কাজটা শুরু হলো কিন্তু ওই রাশিয়া থেকে। উনি প্রথমে ইয়েতে আসলেন, মানে আফগান বর্ডারে ঘিলজাই জনগোষ্ঠীর মধ্যে, ঘিলজাই একটা ওদের একটা যে উপজাতীয় গোষ্ঠী, তো সেই ঘিলজাই ট্রাইবের মধ্যে উনি সাধু বেশে উনি শুরু করলেন এটা। এবং সে কথা আফগানিস্তানের ইয়েও আস্তে আস্তে জানলো, মানে যে ওর যে অথরিটিতে ছিল তাদেরকেও জানালো যে এইরকম একজন লোক এই করছে,
তো যাই হোক, এরকম পরবর্তীকালে এই ঘিলজাই এখান থেকে শুরু করার পরে তারপরে তুমি দেখতে থাকবে যে এশিয়ান লিবারেশন আর্মি ফর্ম হওয়ার পরে উনি প্রথম যেটা করে সেটা হচ্ছে চায়না লিবারেশনে উনি নিজেকে মানে যুক্ত করেন একসাথে, এবং সেই চায়না লিবারেশন এবং ভিয়েতনামেরও ওই হোচিমিনের সঙ্গে তার কিছুদিন পরপরই ওনার মিটিং শুরু হলো। কিন্তু চায়না লিবারেশনেরটা হচ্ছে মানে ভারতের পরে যদি ধরতে হয় যে আর কোন দেশের জন্য উনি ডিরেক্ট মানে ফোরফ্রন্টে থেকে ফাইট করেছে, তাহলে সেটা চায়নাতে কি। এবার তোমায় কিছু কথা বলি, আমার এই বইটায় যেরকম চায়নার আমি মাওয়ের পাশে সুভাষ বসুর ফটো দিয়ে আছে, ঠিক আছে, এটা আমার কথা নয়, এটা অনেকেই বলেছে, ইভেন বিশেষ করে চেন বোদা হচ্ছে একদম নাম করা সাংবাদিক চীনের, এবং প্রথম জীবনে উনি মাওয়ের সাথে কাজ করতেন। আচ্ছা। তো চেন বোদা একটা জায়গায় বলেছেন যে মাও সেতুং ওনাদেরকে বলেছে যে আমি যখনই কোনো বিপদে পড়ি একজন সুপারম্যান এসে আমাকে বাঁচিয়ে দেয়, সেই সুপারম্যান আর কেউ না, আমাদের নেতাজি। ঠিক আছে, না হলে তুমি ভাবো চিয়াং কাইশেকের সঙ্গে যুদ্ধ চলছিল, চিয়াং কাইশেকের সাথে 40-50 হাজার সেনা ছিল তখন মাওয়ের। ঠিক আছে, 40-50 হাজার সেনা নিয়ে মানে পর্যদুস্ত অবস্থা মাও সেতুং এর। সেখান থেকে কিন্তু মাও সেতুং চায়নাকে লিবারেট করলো, এবং শুধু লোক দিয়ে না, হেভি মর্টাল ক্যানন, যত রকমের আর্টিলারি, যত রকমের যুদ্ধ সামগ্রী, সমস্ত কিছু দিয়ে নেতাজি ওনাকে সাহায্য করেছে। ঠিক আছে, এরপরে আসছে হোচিমিনের ভিয়েতনাম। ঠিক আছে, এবার ভিয়েতনাম তখন আবার ওই মানে যেটা এশিয়া প্যাসিফিক যে ট্রিটিটা উনি চাপ দিয়ে চায়নাকে দিয়ে করালো ভিয়েতনামকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তো ভিয়েতনামের যুদ্ধে, এবং ভিয়েতনামের বহুদিন চলেছে তারপরে ভিয়েতনামের যুদ্ধ গল্প তো আছে, বড় গল্প। ভিয়েতনামের যুদ্ধেতে উনি হোচিমিন, এবং এটা হোচিমিন কে উনি প্রথম পোয়েট প্রেসিডেন্ট আখ্যা দেয়, এটা লীলা রায়কে উনি বলেছেন। লীলা রায়কে বলেছে ভগবানজি হিসেবে আমরা পরবর্তীকালে জানতে পারি যে পোয়েট প্রেসিডেন্ট আখ্যা দেন। এবং এইখানে একটা জিনিস লেখা আছে, আমি তোমাকে বলছি উনি কি বলেছিলেন এবং কিভাবে বলছি, দাঁড়ো, এই সব আসলে না মনে থাকে না, বুঝলে তো। না, এই যে দেখো, নেতাজি লীলা রায়কে বলে, ওয়ার ইজ নট অ্যান ইমোশনাল থিং, ইটস আ কোল্ড অ্যান্ড ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবং এটা 66 সাল নাগাদ নেতাজি লীলা রায়কে জানান, যেটা জয়শ্রী পত্রিকায় প্রকাশ পায় নাম না করে। ঠিক আছে, নেতাজি এটাও এই যে মানে কূটনৈতিক পরামর্শ দেন, এবং 1966 থেকে 69 পর্যন্ত বিভিন্ন ধরনের ড্রাগ, কোকেন, মারিওয়ানা, হেরোইন, এলএসডি, এই ধরনের ড্রাগ আমেরিকান ট্রুপকে সরবরাহ করে, এবং সেটা কিন্তু মানে ওপর থেকে ফেলছে, সেটা কিন্তু হয়েছে নেতাজির নির্দেশে। কি করে কেন হয়েছে এটা এবার তোমার এই জন্য এবার তুমি বল, ওয়ার ইজ এ ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি, উনি যে বললো, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ভিয়েতনামের মতো আমেরিকার অবস্থা, মানে যেভাবে মানে আমেরিকা পিছু উঠেছিল ভিয়েতনাম যুদ্ধে, ইতিহাসে এর আগে কখনো হয়নি। ঠিক আছে, এবং ভিয়েতনাম তো মানে সব থেকে মানে একটা নিজেদেরই গৃহযুদ্ধ চলছে, নিজেদের কোনো ক্ষমতা নেই, মানে কেই আছে তার মধ্যে, যার জন্য আমেরিকা পিছু হটলো, অত বড় সাম্রাজ্যশালী দেশ। হ্যাঁ, ঠিক আছে, তো 52% পরবর্তীকালে দেখা যায় 66 থেকে 69-এ ওনার এই এবং এই প্ল্যানটা উনিই দেন যে ওদেরকে হাঁটাতে হলে ওদেরকে কিন্তু ইমোশনালি খেলতে হবে, তুমি কিন্তু শুধু যুদ্ধ করে যুদ্ধের কৌশল। তো 52% সৈন্য এর দ্বারা ইম্প্যাক্টেড হয়, হ্যাঁ। তো তারপর থেকে আস্তে 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 আমেরিকা ওইখানে, আমেরিকার অর্ধেক পরাজয় শুরু, তারপরে তো আস্তে আস্তে 69-এর পর থেকে দেখছি কিভাবে ভিয়েতনাম স্বাধীনতা। তো তাহলে চীন আর ভিয়েতনামের কথা বললাম, এরপরে আসছে হচ্ছে টিবেট। টিবেটে ওই সময়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন মিমাং সামথিং, ঠিক আছে, যিনি গান্ধীবাদী ছিলেন।
ঠিক আছে? তো সেই ভদ্রলোক কিন্তু মানে পারছিলেন না, ওখানে যা অবস্থা, মানে চায়নার এত অপারেশন শুরু হয়েছিল, পারছিলেন না সামাল দিতে, মানে অহিংস পথে পারা সম্ভব নয়। তখন ওনার হাত থেকে ক্ষমতা গেল দালাই লামার কাছে। তো দালাই লামা কাছে ক্ষমতা যাওয়ার পরে ওইখানে একজন ব্যক্তির নাম দেখা যায় জেনারেল শিবা বা জেনারেল ডেথ, ঠিক আছে, যে ওদের ওই ছেলেগুলোকে, তিব্বতী ছেলেগুলোকে, এরা হচ্ছে মিসমি জনজাতি ছেলেগুলোকে গেরিলা ট্রেনিং দেয়, ঠিক আছে? সেই গেরিলা ট্রেনিং দিয়ে চায়নার সাথে যুদ্ধ করার মতো ওদেরকে শক্তিশালী করে তোলে। এবং এই জেনারেল শিয়ার, জেনারেল ডেথ, এই নামেই কিন্তু আবার এই ব্যক্তি নর্থ কোরিয়ায় আমেরিকার এগেনস্টে লড়ে। আচ্ছা, ঠিক আছে, একই নাম ছিল। সুতরাং এখন থেকে মানে তুমি তাহলে অলরেডি 4টে দেশের কথা মোটামুটি আমরা আলোচনা করি। এবং তুমি দেখো এগুলো মোটামুটি কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায়। সুতরাং এরপরে যেটা মেন বলবো না, মানে আমাদের কাছে একটা খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু ওনার মানে ডিরেক্ট ইনভলভমেন্টের প্রমাণ আছে, ডিরেক্ট ইনভলভমেন্ট। এবং সেটাই আমি জানতে যাবো, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ওনার সংযোগ থাকার বা ওনার যুক্ত থাকার কথা অনেক জায়গায় আমরা শুনি, কিন্তু আমরা এক্সাক্ট এভিডেন্স যেটাকে বলা হয় সেরকম আমরা কিছু দেখতে পাই না। তো আমার একটা প্রশ্নের মধ্যে এটাও ছিল যে মানে ডাইরেক্ট এভিডেন্স আমরা কি পাচ্ছি, বা ডাইরেক্ট না হলেও এমন কিছু এভিডেন্স যেটা মিসিং লিঙ্কটাকে কন্টিনিউ করছে। দেখো, প্রথমত একটা কথা তোমাকে আমি বলছি, অনেক এভিডেন্স আমি তোমাকে বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতার পরে প্রথম বক্তৃতা যেটা দেন, সেইখানে কিন্তু বলেন যে বাংলাদেশের স্বাধীনতা প্রমাণ করে দিচ্ছে নেতাজি বেঁচে আছে। এই কথাটাই বলে, কোটানো হয়ে গেল। তারপরে উনি ভারতবর্ষে এলে, পোর্ট উইলিয়ামে আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর সাথে মিটিং হলো, সব গায়েব, প্রমাণপত্র সব গায়েব, ভারতের তরফ থেকেও গায়েব, বাংলাদেশের তরফ থেকেও গায়েব। ঠিক আবার 2018 সালে চলে আসে। 2018 সালে হাসিনা যখন আমাদের এই কলকাতার নেতাজি ভবনে আসেন, তখন উনি কিন্তু আবার এই এক কথা বলে, যেটা ওনার বাবা বলেছিল, যে বাংলাদেশের স্বাধীনতা প্রমাণ করে দিয়েছে, নেতাজি বেঁচে আছেন। আবার কিন্তু জিনিসটা রিভাইভ হলো। তার মানে তুমি ব্যাপারটা বোঝো, তার মানে এই কথাটা মানে কিভাবে বলতে পারে, ফার্স্ট অফ অল কেন বলছে, কারণ থাকবে তো। ওই মুজিবুর রহমান মানে ওই রকম ব্যক্তিত্ব বাংলাদেশের, এবং তারপরে হাসিনা প্রধানমন্ত্রী অবস্থায় কেন বলবে এই কথাগুলো, কারণটা কি, প্রশ্ন মানে কেন বলছে, এটা একটা প্রথম প্রশ্ন আমার। মানে যারা মানতে চায় না তাদের কাছে এটা প্রশ্ন, যে মুক্তিযুদ্ধে ওনার হাত ছিল। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে দক্ষিণ চীন সাগর, তৎকালীন যুগবাণী পত্রিকা বললাম, দক্ষিণ চীন সাগরে নেতাজিকে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের দক্ষিণ চীন সাগরে দেখা যায় একটি যুদ্ধ জাহাজ, এটি প্রকাশিত তৎকালীন যুগবাণী পত্রিকা, ঠিক আছে। তো যাই হোক, এছাড়াও তো মানে এই জিনিসগুলো আছে। তারপরে তোমার ওই কোনান রামে চন্দ্রচূড় বলেছে যে, কোনান রামে চন্দ্রচূড়ের একটা ইয়ে আছে যে মানে মুজিবুর রহমান নাকি কারাবাস থেকে মুক্ত হয় ওনার মাধ্যমে, ওনার জন্যই মুক্ত হয় ওনার লোকজন তারা। এর পরে যেটা মারাত্মক প্রুফ দিতে মানে বলতে চাইছি আমি, মারাত্মক কথা, যে সেটা এখনো অব্দি খুব একটা ডিসক্লোজ আমার মনে হয় না কেউ, মানে আমি পাইনি, করতে পারেন। সেটা হচ্ছে যে ফ্যান্টম অফ 71 হচ্ছে
টিবেটিয়ান, ওই যে তোমাকে বললাম ওই যে, এবং দলাই লামাকে তুমি তো থমাস লয়েলের বইতে পড়বে, দলাই লামাকে উনিই বের করে এনেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, ওই দলাই লামাকে আনার পরে পরেই কিছু ওই টিবেটিয়ান যাদেরকে, ওই যারা মিসমি জনজাতি যাদেরকে উনি প্রশিক্ষণ দিলেন গেরিলা ট্রেনিং এ, তাদেরকে নিয়ে আসলেন। তাদেরকে কেন নিয়ে আসা হলো? তাদেরকে নিয়ে আসা হলো ওই সময়, মানে ওই দলাই লামার পরপরই, 6 মাস 1 বছরের মধ্যে। তাদেরকে কেন নিয়ে আসলো? কারণ তখনকার দিনে আমাদের ইন্ডিয়ার আর্মিদের মধ্যে গেরিলা ট্রেনিং এর অভাব ছিল, সেটা উনি বুঝতে পেরেছিলেন, এবং ওরা যাতে গেরিলা ট্রেনিং সরাসরি ওদেরকে সাহায্য করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, আর্মিকে, এবং এটার দায়িত্ব ছিল ভোলানাথ মল্লিক। ঠিক আছে, তো আর একটা বিষয় হচ্ছে, এরা কি এই যুদ্ধে ট্যাকটিক্যালি ইন্ডিয়াকে সাহায্য করেছিল, না এরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল? ফ্যান্টম অফ 71, ফ্যান্টম অফ 71 চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, যেটা তোমার পুরো মানে পাকিস্তান আর্মি দ্বারা ঘেরা ছিল, এবং ঘেরা শুধু না, মানে একটা পাতার আওয়াজ পড়লেও ওরা মানে গুলি বর্ষণ চলছে, সেই রকম অতর্কিত হামলা, রাত্রির অন্ধকারে অতর্কিত ছুরি আর AK-47 নিয়ে অতর্কিত হামলা চালায়, পুরো পার্বত্য অঞ্চল ওনাদের হাতে চলে আসে। রাত্রির অন্ধকারে আসলো, মানে ভোরবেলা 4-5 ঘন্টার যুদ্ধের মধ্যে পুরো পার্বত্য অঞ্চল সাফ করে দিল, পুরো পার্বত্য অঞ্চলের দখল মুক্তিযোদ্ধাদের হাতে দিয়ে ওরা আবার মানে সেই মিলিয়ে গেল। কোথায় মিলিয়ে গেল, কোথায় গেল কেউ জানে না। এই হচ্ছে ফ্যান্টম অফ 71। আমার বই তোর ফটো আছে ফ্যান্টম অফ 71 কিছু লোকজন। তো এটা একটা বড় ইয়ে। এবার এটা বড় আমি তোমায় কেন বলছি, কারণ ওই যে ওদেরকে আনলো, হ্যাঁ ওদেরকে নিয়ে এসে কোথাও না কোথাও মিসিং লিঙ্কটাকে কানেক্ট করছে, এবং তাদেরকে, এবং এখানে বিজু পট্টনায়কও জড়িত ছিলেন। ঠিক আছে, বিজু পট্টনায়ককেও উনি বলেছিলেন। ঠিক আছে, তো সেগুলো আছে, সেগুলো সব এখানে লেখা আছে। এখানে তুমি দেখলে, দাঁড়াও, বিজু পট্টনায়ক, এই ফ্যান্টম অফ 71 আর বিজু পট্টনায়ক, মানে ভোলানাথ মল্লিকের কথাটাও বইতে মনে হয় বলা আছে আমার। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে একদম এক্স্যাক্টলি মানে একটু সময় লাগছে, দেখে বলছি। প্রথমে বিজু পট্টনায়ককে শোনা যায় গোপনে নেতাজি বিজু পট্টনায়ককে নির্দেশ দেন এদের গেরিলা অনুশীলনে ভারতীয়দের সৈনিকদের সাহায্য করতে। পরবর্তীকালে ভোলানাথ মল্লিকের তত্ত্বাবধানে এই যুবকরা গেরিলা ফোর্সের কাণ্ডারি হয়ে ওঠেন। আচ্ছা, ভোলানাথ মল্লিকের যদি একটু ব্যাকগ্রাউন্ড একটুখানি বলে দাও, কারণ অনেকেই হয়তো কানেক্ট করতে পারবে না। ভোলানাথ মল্লিকের, দেখো আমি ভোলানাথ মল্লিকের ব্যাকগ্রাউন্ডটা অনেক কিছুই বলা যায় ওনাকে নিয়ে, তবে এইটুকু আমি বলতে পারি যে পরবর্তীকালে উনি নেতাজি ভক্ত তো ছিলেন। দেখো ব্যাপারগুলো কি জানো তো, অনেকের সাথে এই যে কথা বলে, মানে অতুল্য ঘোষ, লাল বাহাদুর শাস্ত্রী, ভোলানাথ মল্লিক, এরকম কিছু কিছু আরো ওরা নিজেদের বলতো যে আমরা ওই যে রামায়ণে যে কাঠবিড়ালির গল্প আছে না, যে কাঠবিড়ালির কাজ করি, বুঝতে পারলে? তো সেই হিসেবে একজন ভোলানাথ মল্লিককে, এবং এরকম অনেকে আছে, মানে LK পিভি ভট্টাচার্য, প্রচুর, মানে যারা মানে একদম উনি উনি এই যে মানে সিভিল সার্ভিসের যে বডিটা ছিল সেখানে ওনার প্রচুর প্রচুর ওনার লোকজন ছিল। ঠিক আছে, তারই মধ্যে একজন ভোলানাথ মল্লিক। ঠিক আছে, তারই মধ্যে একজন ভোলানাথ মল্লিক, এবং এই ভোলানাথ মল্লিক পরবর্তীকালে কিন্তু মানে ওনার নির্দেশে ইন্ডিয়ান আর্মিকে কিভাবে আরো এনহ্যান্স ডেভেলপ করা যায় সেটার জন্য কিন্তু প্রাণপাত করে গেছেন, ওনার নির্দেশ ছিল। ঠিক আছে, যাই হোক, প্রথমে তো ইন্ডিয়ান আর্মি বিজু পট্টনায়কের কথাটা বলে, সেটা তো অনেক আগের গল্প, মানে 40s 50s ওই সময়কার গল্প। তারপরে 60s এর পর থেকে লেট 50s বা আর্লি 60s থেকে ভোলানাথ মল্লিকের তত্ত্বাবধানে জিনিসগুলো উনি পরিচালনা করে। তা শুধু এই না, এইরকম আর্মি, শ্যাম মানেকশাও তো ওনারই লোক। শ্যাম মানেকশা যে স্কুলে ভর্তি হয়েছিল সেই স্কুল উনি বলেছিলেন শ্যাম মানেকশার বাবাকে যে ওকে ওই স্কুলে ভর্তি করো। তো আর্মি স্কুলে পড়াশোনা করে শ্যাম মানেকশা। তো যাই হোক,
তো এইরকম ওনার ওনার প্রচুর মানে লোকজন তো ছিলই তোমার ভেতরে। তো যাই হোক, এবার 71-এর গল্পটা এইটা, 71-এর গল্পে, মুক্তিযুদ্ধে গল্পে, এবং ওই সময় উনি মানে অদ্ভুতভাবে ওনার খুব নেটওয়ার্ক, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানুষের এতটা নেটওয়ার্ক, মানে তুমি যদি যারা হিস্ট্রি রিসার্চার তারা ভালো বলতে পারবেন, মানে ইনক্লুডিং নেপোলিয়ান, আলেকজান্ডার, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এতটা নেটওয়ার্ক আমার মনে হয় না আর কোনো দেশনেতা বা কোনো রাজার সারা ইতিহাসটা, মানে পুরো বিশ্ব ইতিহাসে আর নেই ওনার যেটা ছিল। আমেরিকা তো এমনি এমনি ভয় পেত না ভদ্রলোককে, কারণ ছিল। ঠিক আছে, তো যাই হোক, এই এই ব্যাপারগুলো আছে। একটা জাস্ট প্রশ্ন, যে মানে তুমি তোমার বইতে লিখেছো, আমি যখন তোমার বইটা পড়ছিলাম, যে মাও আর স্ট্যালিনের মধ্যস্থতা করেছিলেন উনি, তো এই ক্ষেত্রে তুমি কি প্রমাণ পেলে যে তুমি এরকম লিখলে? দেখো, প্রথমত তো তোমাকে ওই মাওয়ের গল্পটা তো বললাম, মাওয়ের সাথে ফটো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার মাও আর স্ট্যালিনের মধ্যস্থতার ব্যাপারটা তুমি একটা জিনিস দেখো, রাশিয়া যখন জাপান নথি স্বীকার করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানের যে অংশগুলো চীনের মধ্যে, চীনের যে অংশগুলো জাপানের গায়ে ছিল, সেগুলো ইভেনচুয়ালি সব রাশিয়ার গায়ে চলে আসে। ঠিক আছে, তো মাও আর স্ট্যালি, এবং তুমি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করো, রাশিয়ার কিন্তু কখনো এই মেন্টালিটি ছিল না যে আমি ইনভেট করবো বা আমি ওই জায়গাটাকে অধীনস্থ করবো। এই ব্যাপারটাই সম্ভব হয়েছিল কিন্তু ওনার জন্য, কারণ উনি যে এই যে 45-এ আমি যে তোমাকে বললাম, 45-এ সাইগান হয়ে, মাঞ্চুরিয়া হয়ে উনি রাশিয়া ঢুকলেন, ওই সময়েই কিন্তু উনি ওই যখন আফগানে ঘিলজাইদের সঙ্গে থেকে উনি লিবারেশন আর্মি, এশিয়ান লিবারেশন আর্মি ফর্ম করতে শুরু করলেন, ওই সময় কিন্তু উনি স্ট্যালিনের সঙ্গে ওনার মানে শুধু চীন নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে, এর ইয়ে নিয়ে ওনার কিন্তু মোটামুটি একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবং পরবর্তীকালে রাশিয়া ওনাকে সব রকম ভাবে সাহায্য করেছে। কারণ তুমি একটা জিনিস ভাবো, রাশিয়া মানে তুমি চীনের যদি ম্যাপটা দেখো, ঠিক আছে, চীনের যে জায়গাতে চিয়াং কাইসেকের মেন জায়গাটা ছিল, সেটা মানে তার নিয়ারেস্ট এরিয়া হচ্ছে রাশিয়ার বর্ডার এরিয়াটা তুমি যদি দেখো রাশিয়ার, তো সেইখান থেকে যদি রাশিয়ার মদত না থাকতো, কিভাবে সেখান থেকে উনি ফোর্স নিয়ে ঢুকতো, এশিয়ান লিবারেশন আর্মিকে ঢোকাতো, ঢুকিয়ে সেই জায়গাগুলো অধিগ্রহণ করতো বা ওদের সাথে যুদ্ধ করতো সেইভাবে। তো রাশিয়ার ইয়ে ছাড়া এটা সম্ভব ছিল না। রাশিয়া শুধু তো এই না, মানে রাশিয়া সব রকম যুদ্ধ সামগ্রী দিয়েও সাহায্য করেছে, শুধু এরকম নয় যে মানে পলিটিক্যালি বা ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি নয়, মানে ফোরফ্রন্টে থেকে সাহায্য করেছে। ঠিক আছে, কারণ 91-এ ইউডলেই তখন রাশিয়ার মনে হয় বিদেশ মন্ত্রকে ছিল, তখন উনি এসছিলেন, এসে বলেছে, যখন রাশিয়ায় গভর্নমেন্ট মানে কমিউনিস্ট গভর্নমেন্ট পড়ে গেল, নতুন গভর্নমেন্ট 1991 ওই টাইম শুরু হলো, তখন ইউডলাই এসে বলেছে, বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রকের লোক ছিল, তো এসে বলেছে যে এমন এমন জিনিস ওনাদের কাছে, ওনাদের মানে আছে নেতাজি সুভাষ বসুকে নিয়ে, অন্য কিছু না, তো সেই জিনিসগুলো কখনো রাশিয়া ডিসক্লোজ করতে পারবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আছে। এবং কেজিবির সাথে তো ওনার মানে তুমি যদি অর্ধেন্দু বাবুর নোটস গুলো পড়ো, তাহলে কেজিবির সাথে যে ওনার একটা ভালো মতো যোগাযোগ ছিল, সেটা অনেকেই বলে, গবেষক, ইতিহাস গবেষক, এই সমস্ত লোকজন, যে রাশিয়ায় ওনাকে মারা হয়েছিল, এই সেই একদম বাজে কথা। বিজয়লক্ষ্মী পণ্ডিত নিজে তার প্রমাণ। বিজয়লক্ষ্মী পণ্ডিতকে নেহেরু যখন পাঠায়, নেহেরুকে এসে বিজয়লক্ষ্মী পণ্ডিত নেমেই বলে এয়ারপোর্টে যে আমি এমন কিছু বলতে যাচ্ছি যাতে মানে ভারতবাসীর মানে স্পেলবাউন্ড হয়ে যাবে, এইরকম টাইপের কথা। তারপরে তাকে লন্ডন কনসার্টে পাঠিয়ে দিল, নিজের বোনকে। তো এইগুলো মানে মানে জানি না, এগুলো অবশ্যই রাজনৈতিক বা মদতপুষ্ট হয়েই বলেছে, কেন বলেছে, তবে এইগুলো ভিত্তিহীন কথা সম্পূর্ণ।
যে এইগুলাগে অনেকগুলাগে ওনাকে মেরে দেওয়া হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এই সমস্ত অনেক গল্প বলে। একদমই বাজে গল্প। একবারে এর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কেউ যারা বলছে তারা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, সেই স্টেটমেন্টটাকে তো তোমাকে প্রুফ করতে হবে, কি আছে তার ব্যাকগ্রাউন্ড, কি আছে, কি বেসিসে বলছো, এইগুলো কেউ বলতে পারে।